কি ব্যাপার কি বলো তো, এতগুলো ফল তুমি আবার কোথায় পেলে? তুমি তো এক্ষুনি বেরোলে, আবার এক্ষুনি চলে এলে। তুমি কি আবার চুরি করেছো নাকি বলো তো? আরে বোকা, দিন দুপুরে আবার চুরি করা যায় নাকি বলো তো? মিথ্যে বলেছি, মিথ্যে বলেই তো আমি এই ফল নিয়ে এসেছি। তা বলি, তুমি আবার কি মিথ্যে বলেছো? তাছাড়া কাকেই বা বলেছো? ওই যে ওই পোকাটি এটাকে বলেছি, একে বলেছি আমার মা এসেছে, ঘরে কোনো খাবার নেই, ও আমার সব কথা সত্যি ভেবে আমাকে এই ফলগুলো দিয়ে দিয়েছে। আরে বাবা, এই না হলো আমার বউ। দাও দাও, তাড়াতাড়ি ফলগুলো খাই। যোগ্য আর কণিকা ফল খাওয়া শুরু করে। তারা দুজন ছিল খুবই দুষ্টু, তারা সব সময় অন্যের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়েই খেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা, চলো আমরা একটু বাইরে যাই আর গিয়ে দেখি কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এরপর ওরা দুজন অনেক উঠতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের ডালে বসে পড়ে। যোগু, সে কখন থেকে উঠছি, কিন্তু এখনো একটা পাখিকে খাবার নিয়ে যেতে দেখলামই না। তাহলে কি আজকে আমাদের না খেয়ে থাকতে হবে? সেটা না হয় পরে দেখা যাবে, এখন চলো চলো সামনের দিকে যাই। কি ব্যাপার কি যোগু, তুমি আবার এই ফলের সামনে কেন থামলে? তুমি কি জানো না এটা আবার বিষাক্ত ফল? এটা খেলে যে পাখিরা মারা যায় গো। চলো চলো এখান থেকে চলো। আরে আরে না না, একটু দাঁড়াও, আর এই ফলটাকে একটু ভালো করে দেখো। কেন দেখবো গো? এই ফলটা কি তুমি খাবে নাকি? না না, খাবো না, তবে আমি অভিনয় করব, বুঝেছো? কি অভিনয় মানে কি? তুমি কি বলছো বলো তো? ওই দেখো দেখো, টুনি এদিকে আসছে, শোনো আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আমার লক্ষ্মী স্বামী অনেক সুন্দর, এক্ষুনি অভিনয় করা শুরু করো আর মিথ্যে বলে ফল খেতে শুরু করো। যোগ্য আর কণিকা মিথ্যে অভিনয় করে ফলটা খেতে শুরু করে, আর তখনই সেখানে টুনি আসে। আরে আরে দাদা দিদি, তোমরা কি করছোটা কে বলো তো? দাঁড়াও, এই ফলটা তোমরা খেও না, এটা যে বিষাক্ত ফল। কেন কেন ফলটা কেড়ে নিলি? দে বলছি, দে, মরে যাব, আমাদের যে আর বাঁচার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ টুনি, ফিরিয়ে দে, কষ্টে চেয়েছে মরে যাওয়াই অনেক ভালো। কিন্তু দাদা দিদি, তোমরা মরে যেতে কেন চাইছো? কি কষ্ট তোমাদের, বলো বলো আমাকে। সেই সকাল থেকে খাবার খুঁজছি, কিন্তু কোনো খাবার পাইনি। তুই বল, না খেয়ে কি কেউ বাঁচতে পারে? দাদা দিদি, তোমরা শান্ত হও, তোমাদের আজকের খাবারটা আমি দেব। তবুও তোমরা এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিও না। চলো আমার বাড়িতে চলো, আমি তোমাদের শস্যদানা খেতে দেব। অন্যের দয়ায় বেঁচে থাকতে আর ইচ্ছে করে না। দে রে টুনি, দে, আমাদেরকে ফলটা দিয়ে দে। যজ্ঞ, টুনি যখন এত করে বলছে তবে চলো না ওর বাড়িতেই যাই। টুনি যজ্ঞ আর কণিকাকে সাথে নিয়ে বাড়িতে আসে আর তাদেরকে শস্যদানা খেতে দেয়। টুনি বোন, তুই যে অনেক ভালো, বলছি কি তোর ঘরে আরো শস্যদানা থাকলে আমাদের দে না, রাতে আমার খুব খিদে লাগে, আমি না হয় রাতে উঠে এই শস্যদানা খাবো। টুনি যজ্ঞ আর কণিকাকে কিছু শস্যদানা দেয়, আর তারা খুশি মনে সেই শস্যদানা নিয়ে বাড়িতে ফিরে আসে। যজ্ঞ, তুমি জানো তো আমি না অনেক কষ্টে হাসি থামিয়েছি, বেচারি টুনি আমাদের অভিনয় দেখে কেমন সত্যি ভেবেছে। এসব কথা বলে তারা দুজনে হাসতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনে প্রচুর বাতাস আর বৃষ্টি হতে থাকে। বৃষ্টি আর বাতাসের কারণে টুনির ঘরটা দুলতে শুরু করে। মা, আমাদের এই ঘরটা যে দুলছে, চল মা চল, তাড়াতাড়ি করে বাহিরে চলে যাই। মা, ও মা, এবার তুমি কি করবে? বৃষ্টিতে তো বেশি সময় ভেজা যাবে না। কোনো বিপদ হলে যজ্ঞ দাদা ওদেরকে স্মরণ করতে বলেছিল, চল ওদের বাড়িতে যাই। এরপর ওরা যজ্ঞর বাড়িতে আসে আর এসে দরজায় কড়া নাড়তে শুরু করে। কি ব্যাপার রে টুনি, এমন বৃষ্টির রাতে তোরা দরজায় শব্দ করছিস কেন? আসলে দাদা, এই বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে পড়েছে, তুমি তো কোনো বিপদ হলে আমাকে তোমার কাছে আসতে বলেছিলে, তাই তো আজকে আমি আমার এই বিপদের দিনে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে তোমার কাছে এসেছি। দাদা, আমাদের একটু আশ্রয় দাও। আশ্রয় দাও বললেই হলো নাকি? চোখে দেখতে পাস না আমাদের ঘরটা খুব ছোট, আর তাছাড়া বেশি একটা মজবুত নয়। তোদের ভারে যদি আবার ঘরটা ভেঙে যায়, তখন তার চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা। যজ্ঞ টুনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে দরজাটা লাগিয়ে দেয়, আর টুনি অসহায় হয়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায়। মা, ও মা, বৃষ্টি যে কমে গিয়েছে, আমাদের তো এখন কোনো আশ্রয় নেই, এবার আমরা কোথায় থাকবো মা? আমাদের যে নতুন করে ঘর বানাতে হবে মা। নতুন করে ঘর বানানোর জন্য তো অনেক টাকা লাগবে, তুমি এতগুলো টাকা কোথায় পাবে মা? টাকার জন্য কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি বলতো? আমরা মাটি দিয়ে ঘর বানিয়ে সেই ঘরেই থাকবো, পরে টাকা হলে বড় করে ঘর বানাবো। চল মা, কাজে লেগে পড়ি।
টুকি আর টুনি অনেক কষ্ট করে মাটি দিয়ে একটা ঘর তৈরি করতে থাকে আর তারা মা মেয়ে ওই ঘরেই থাকতে লাগে। মা টুকি, তুই ঘরেই থাকিস রে, বর্ষাকাল শুরু হতে চলেছে, আমি কিছু খাবার নিয়ে বাড়িতে ফিরে আসবো। এই বলে টুনি বেরিয়ে পড়ে আর সন্ধ্যার দিকে বেশ কিছু খাবার নিয়ে বাড়িতে ফেরে। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। বনে আবারও প্রচুর বৃষ্টি আর বাতাস শুরু হয়। তখন কণিকা যজ্ঞকে বলে, যজ্ঞ, বনে যে খুব জোরে বাতাস আর বৃষ্টি হচ্ছে গো, আমি মনে হয় এক্ষুনি পড়ে যাবো, ঘরটা যে দুলছে, কি করবো গো? হ্যাঁ গো, যদি আবার আমরা এই ঘরের নিচে চাপা পড়ে যাই তখন? না না কণিকা, দয়া করে তুমি এমন করে বলো না, চলো আমরা বাইরে যাই। ও যজ্ঞ, কি ঠান্ডা! ওই দেখো যজ্ঞ, দেখো টুনির মাটির ঘর। চলো যজ্ঞ, আমরা টুনির কাছে গিয়ে বরং আশ্রয় চাই। টুনি বোন, আমাদের ঘরটা যে ভেঙে গেছে, টুনি বোন তুই দয়া করে আজকের জন্য তোদের ঘরে আমাদের একটু আশ্রয় দে, আমাদের ঘরটা যে ভেঙে গেছে, আমরা যে মরে যাবো রে। তোমরা মরে গেলেও আমি আর তোমাদের আশ্রয় দেব না। সেদিন আমি তোমাদের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস, তোকে আমি এক্ষুনি এই ঘর থেকে তাড়িয়ে দেবো। এই ঘর আমাদের, বের হ, বের হ বলছি ঘর থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা আমার ঘর। বুঝেছি, সোজা কথায় তুই নড়বি না, তোকে আমি দেখাচ্ছি মজা, তুই দাঁড়া। শয়তান যজ্ঞ, কণিকা, তোরা তোদের অন্যায়ের শাস্তি পাবি পাবি। আমাকে নিঃস্ব করার শাস্তি একদিন ঈশ্বর তোদের ঠিক দিবেন। যজ্ঞ, ঘরটা মাটির হলেও কিন্তু বেশ সুন্দর, আমাদের আর কষ্ট করে ঘর বানাতেই হবে না। চলো কণিকা, এবার আমরা একটু বিশ্রাম নেই, আমরা যে বড্ড ক্লান্ত। যজ্ঞ আর কণিকা ঘরে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এদিকে মাটির ঘর হওয়ার কারণে আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটির ঘরটা ভাঙতে শুরু করে। এক পর্যায়ে মাটির ঘর ভেঙে যজ্ঞ আর কণিকার শরীরের ওপর পড়ে আর ওরা সেখানেই মারা যায়। দূর থেকে টুনি এই সবকিছু দেখতে পায়। সৃষ্টিকর্তা সবকিছু সহ্য করে, কিন্তু কখনো অন্যায় সহ্য করে না। অন্যায়কারীরা এবার শাস্তি পেয়েছে, দেখলি তো অন্যকে নিঃস্ব করার শাস্তি কি হয়। আজ আমি অনেক খুশি। আজ আমি নতুন রূপ ধারণ করেছি। আজ বড্ড সুন্দর লাগছে আমাকে দেখতে, একদম সবার নজরে লাগার মতো। আর আমার গা থেকে অনেক সুগন্ধ বেরোচ্ছে, সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে পাকা আম নিজে নিজে হাসতে থাকে। কিরে, তুই আর এই কাছে থেকে কি করবি? সবাই তো আমার দিকেই তাকাবে আর সবাই আমারই প্রশংসা করবে। তুই দেখ, আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। তুই তো আগের মতোই রয়ে গেছিস, তোর গায়ের রং আর পাতার রং তো একই। তোকে তো কোনো পাখির চোখেই পড়বে না। তুই আমাকে এমন ভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই ফল, আর তোর নামও যা আমার নামও তো সেটাই। আর কদিন পর আমিও যখন পাকবো, ঠিক তখন তোর গায়ের রঙের মতন আমারও গায়ের রং হবে, ঠিক তোর মতোই। আর এটা নিয়ে অহংকার করার কিছু নেই রে বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না? এই চুপ কর তো, তুই আমাকে বন্ধু বলতে আসবি না। আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমি কত সুন্দর হয়েছি। আর আমাকে দেখে তোর অনেক হিংসে হচ্ছে, তাই না? আমার এমন আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এসব কথা কখনো ভাবিনি রে, আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না। আর এভাবেই দু আমের মধ্যে ঝগড়া হতো। একদিন সুখী পায়রা এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সে ডালে এসে বসে, আর এ দেখে পাকা আম তো ভীষণ রেগে যায়। এই, তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ ওঠ বলছি, এখান থেকে চলে যা বলছি। পাকা আম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? নিশ্চয় এই পাখিটা ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে। তাতে তো সমস্যা কি বলতো? পাখি বন্ধু, তুমি আমার এখানে আসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। তোমার যতক্ষণে ইচ্ছা আমার ডালে বসে থাকতে পারো, আমি তোমায় কিছুই বলবো না পাখি। এরপর সুখী পায়রা সেখান থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি, বলতো কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না রে?
দেখো তোমরা দুজনেই তো আমার কাছে সুন্দর, কারণ তোমরা যে দুজনেই একই গাছের ফল। কারণ তোমার গায়ের রংটা একটু আগে বদলে গেছে, তাই তুমি আগে পেকে গেছো। তবে কাঁচা আম পাকলে ওর গায়ের রঙও তোমার মতো হলুদ হবে। তাই দুজনের মূল্যই আমার কাছে সমান। আর তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়, কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই তুই থাম তো, আমি সব বুঝতে পারছি। ওই কাঁচা আম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি কোথাকার, তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের চেয়ে অনেক বেশি সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। তুমি সত্যি অনেক বোকা, আমি কারো পক্ষ নেইনি, যা সত্যি তাই বলেছি। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন? হ্যাঁ, তোর কথায় পাখি বন্ধু হয়তো নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এই তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ, চুপ করে থাক একদম, আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। আর এভাবেই দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুন কাঁদতে কাঁদতে কাঁচা আমের ডালে এসে বসে। এ দেখে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট টুনটুন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না, আর মায়ের কাছেও ফিরে যাব না। এসব তো বুঝলাম টুনটুন, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। মাকে না বলে আমি বাসা থেকে সব মিষ্টি খেয়েছিলাম, তার জন্য মা আমায় কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকে দিয়েছে। ও আচ্ছা, এজন্য বোধ হয় তোমার মা অনেক রাগ করেছে। তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুন, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, বুঝলে? আর চুরি করা খুবই খারাপ কাজ। যদি তোমাকে নিষেধ না করে তাহলে তুমি বড় হয়ে অনেক বড় খারাপ কাজ করবে আর অনেক বিপদে পড়তে পারতে। আর শোনো টুনটুন, তুমি যে একসঙ্গে এতগুলো মিষ্টি খেয়ে ফেলেছো, এতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর তুমি জানো না অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থেকো না টুনটুন, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুন, তুমি ভুলেও কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছো একদমই ঠিক করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমায় কত বকেছে। আর কাঁচা আম তো দেখতেও খারাপ, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে। একই বন্ধু, তুই এই ছোট ছানাটাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমায় অনেক ভালোবাসে, বুঝলে? তোমার মা তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাসায় ফিরে যাও টুনটুন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। কাঁচা আমের এমন কথা শুনে টুনটুন দ্রুত বাসায় ফিরে যায়। আহারে, তখন যে মেয়েটাকে আমি এভাবে কত কথা শোনালাম, মেয়েটা নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। না জানি আমার ছোট্ট মেয়েটা রাগ করে কোথায় জানি গেল। হে উপরওয়ালা, আমার মেয়েটা কোথায় গেল? টুনির কথা শেষ হতে না হতেই টুনটুন বাসায় ফিরে আসে। সে কি সোনা, তুই বাসায় ফিরে এসেছিস? মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা, আমি তোকে অনেক বকেছি। আর তুই আমাকে ছেড়ে আর কোথাও যাস না, তবে আমি তোকে আর কখনো বকবো না। আমি ভুল করেছি মা, আমি আর কখনো তোমাকে না বলে খাবার খাবো না, আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনটুন উঠতে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদমই সত্যি কথা বলেছ। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমায় বকে দিয়ে আমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমাকে অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা আম, তুই আমাকে অনেক খারাপ কথা বলেছিস। আর তুই অনেক অহংকারী, তাই না? আর তুই তো এখন পেকেও গেছিস। আর এবার আমি তোকে পেরে নিয়ে বাসায় যাব আর অনেক মজা করে খাবো। এসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুন? বন্ধু কাঁচা আম, তুমি বাঁচাও আমাকে, এ নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবে হয়, বুঝেছো? তুমি আগে পেকেছিলে বলে
তুমি অহংকার করে কত কথা শুনিয়েছে আমাকে, কিন্তু বন্ধু এটা তো একবারও ভাবিসনি আমার আগে তোকে অন্যের খাবার হতে হবে। তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না রে, আমাকেও একদিন কেউ পেরে নিয়ে খেয়ে ফেলবে, এটাই যে নিয়ম। এরপর টুনটুন পাকা আমটাকে পেড়ে সেখান থেকে চলে যায়, আর এভাবেই পাকা আমের অহংকারের পতন ঘটে। রূপপুর জঙ্গলে টুনি তার বাবা রাজুর সাথে বাস করত। টুনি যখন ছোট ছিল তখন ওর মা মারা যায়। এরপর থেকে অনেক কষ্টে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে টুনি। টুনি মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পেত। টুনি অনেক কালো ছিল, যার কারণে কেউই তাকে বিয়ে করতে চাইতো না। একদিন টুনি টাকার লোভে পড়ে এক পাত্রপক্ষ আসে টুনিকে দেখতে। আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে, আমি আজই বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। আমারও খুব পছন্দ হয়েছে রে বাবা, তুই যখন চাচ্ছিস তো আজই বিয়ের কাজটা সম্পন্ন করি, কি বলিস তুই? আপনারা যখন এত করে চাচ্ছে তবে আজই বিয়েটা হোক। এরপর বিয়ের আয়োজন শুরু করা হয় আর টোনা আর টুনির বিয়ের কাজ সম্পন্ন হয়। টোনা টুনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। বিয়ের প্রথম কদিন খুব ভালোভাবেই কাটছিল। বৌমা, আমার 10,000 টাকার প্রয়োজন, দাও তো এক্ষুনি টাকা। 10,000 মানে? আপনাকে না কয়েকদিন আগেই 10,000 টাকা দিলাম। কি, এখন কি তোমাকে আমি কৈফিয়ত দেব নাকি? হ্যাঁ, আমি তো কৈফিয়ত চাইনি মা, আমি তো শুধু জানতে চাইলাম। তখন টোনা এসে হাজির হয়। পুরো কথা না শুনেই টুনিকে ধরে মারতে থাকে। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস? আমার মা সামান্য 10,000 টাকা চেয়েছে, এটা দিতেই তোর গায়ে লাগছে? এরপর টোনা টুনিকে অনেক মারে, তারপর ঘরে চলে যায়। টুনি ভীষণই কষ্ট পায় টোনার এই ধরনের আচরণ দেখে, তবুও টুনি কিছুই বলে না, মুখ বুজে সব সহ্য করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টোনা অফিস থেকে বাড়ি ফিরে আসে। মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা, বস আমাকে চাকরি থেকে বাদ দিয়েছে, এখন আমি কি করে সংসার চালাবো? এটা তুই কি বলছিস বাবা? ভেঙে পড়ো না তুমি, তোমার চাকরি চলে গিয়েছে তো কি হয়েছে, আমার চাকরি তো আছে তাই না? আমি যা বেতন পাই সেটা দিয়ে সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিতে পারবো গো। না না, এটা হয় না, আমি কাপুরুষের মতো ঘরে বসে বউয়ের টাকায় চলতে পারবো না। আপনি একটু বোঝান না আপনার ছেলেকে। বা বৌমা তো ঠিকই বলেছে, তোর চাকরি চলে গেছে, এটা তো তোর দোষ না তাই না? আর বৌমা তো ভালোভাবেই সংসার চালাতে পারবে, তুই আর আপত্তি করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। এরপর থেকে টুনি বাড়ির সব কাজ একাই করে, সবার অনেক যত্ন করে, রান্না বান্না সব ছেড়ে সবাইকে খাইয়ে অফিস চলে যায়। অফিসের চাপ সব সামলে নিয়ে আবার বাড়ি চলে এসে সবার জন্য রান্না করে। এভাবেই টুনির দিন কাটতে থাকে। একদিন টুনির অফিস থেকে ফিরতে একটু দেরি হয়, সেই সুযোগে মিনু টোনাকে ঘরে ডেকে নিয়ে বলে, দেখ বাবা, কালো বউয়ের থেকে টাকা নিয়ে নিয়ে আমি কত দামি দামি গহনা বানিয়েছি। এই কালো বউ এসে তো আমি অনেক বড়লোক হয়ে গেলাম রে, তার উপর তো আমার কোনো কাজই করতে হয় না। হ্যাঁ মা, তা ঠিকই বলেছে, আমাকে দেখো না মা, আমি আমার বন্ধুদের সাথে পার্টি আড্ডা সব কিছুই কত সুন্দরভাবে করতে পারছি। তোমার কথায় কালো মেয়েকে বিয়ে করে অনেক ভালোই হয়েছে মা, তোমার মাথায় যে এই বুদ্ধিগুলো ছিল আমি বুঝতেই পারিনি, না হলে ওই কালো মেয়ের সাথে কে সংসার করে? ওর মতো মেয়েকে আমি আমার কাজের মেয়েও বানাবো না, সে কিনা হয়েছে আমার বউ। হ্যাঁ রে বাবা, এখন থেকে আরো বেশি টাকা নিয়ে আরো দামি দামি গহনা বানাবো আমি। এরপর যখন কালো বউ থাকবে না তখন সেগুলো বিক্রি করলেও আমার অনেক টাকা হবে রে। ঠিক বলেছ মা, ওর কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নিতে হবে, আর আমরা আরাম আয়েশে দিন কাটাতে পারবো। মিথ্যে মিথ্যে কেমন বললাম আমার চাকরিটা চলে গেছে, আসলে আমি তো চাকরিই করতাম না, সেটা কে জানে বলো? এদিকে টোনা আর মিনুর সব কথাগুলো টুনি দরজার আড়াল থেকে শুনে ফেলে। সব শুনে টুনির ভীষণ রাগ হয়, আর টুনি মনে মনে ভাবে, আমি এদের জন্য এত কষ্ট করেছি আর এরা আমাকে প্রয়োজনে ব্যবহার করেছে, এদের তো উচিত শিক্ষা দিতেই হবে। কালো বলে তো আমি দুর্বল নই, আমি কখনো ওদের আশা পূরণ হতে দেব না। এই বলে টুনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা টুনি ঘুম থেকে উঠে মিনুকে বলে, মা, আমার জন্য সকালের নাস্তাটা বানিয়ে আনুন তো।
এ কি বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমাকে তুমি রান্না করতে বলছো? না, আমি রান্না করতে পারবো না। আমার মাথা একদম ঠিক আছে মা। আমি সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে যাই। বাড়ির কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আমার। তাই আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির রান্না বান্না সব আপনি সেরে রাখবেন। এমনিতেও তো কোনো কাজই করেন না আপনি। শোনো বৌমা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। রান্না করার জন্য তো একটা কাজের মেয়ে রাখতেই পারো, তাই না? কাজের মেয়ের টাকা কি আপনি দেবেন মা? আপনি কি কোনো চাকরি করেন নাকি আয় রোজগার করেন যে আপনি কাজের মেয়ে রাখবেন? কাজের মেয়ের বুঝি বেতন দিতে হবে না? টুনির কথা শুনে মিনু আর কোনো কথাই বলে না। তখন টুনি বলে, আমি অফিস থেকে এসে যেন দেখি সব কাজ সেরে রাখা হয়েছে। এই বলে টুনি অফিসে চলে যায়। আর এভাবেই সারাটা দিন কেটে যায়। রাতে টুনি বাড়িতে ফিরে আসে। তখন টোনা টুনিকে বলে, টুনি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি আমার মাকে রান্না করতে বলেছো। আমার মাথা একদম ঠিক আছে। তোমার মাকে তো আমি রান্না করতে বলেছি, আর বাকি কাজগুলো সব তুমি করবে। থালা বাসন মাজবে, ঘর মুছবে, বাজার করবে, আর আমি এখন থেকে বসে বসে খাবো। চাকরি তো করো না, আদৌ চাকরি করতে কিনা তারও সন্দেহ আছে। তাই বাড়ির সব কাজ তুমি করবে। আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। তাহলে কি শুধু কালো বউয়ের কষ্টের উপার্জনের টাকা খেতে পারবে? এত কথা আমি বলতে পারবো না। এবার বাবু যাও তো, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। যাও বলছি, নইলে আমি তোমাদের আর একটা টাকাও দেব না, খাবারও দেব না। এ কথা শুনে টোনা বাধ্য হয়ে টুনির জন্য চা আনতে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এক সন্ধ্যায় মিনু টোনাকে বলে, বাবা টোনা, আমাদেরই ভুল হয়েছে রে। আমাদের এই কালো বউয়ের উপর এত অত্যাচার করা ঠিক হয়নি। হ্যাঁ মা, আমাদের অনেক ভুল হয়েছে। এবার আমাদের টুনির কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এতদিন আমরা মেয়েটার উপর অনেক অন্যায় করেছি। একবার কি ভেবেছি ওরও তো অনেক কষ্ট হয়, বাড়ি ঘরের কাজ সামলিয়ে আবার অফিসে যেতে হয়। আমরা তো শুধু টাকাটাই চিনলাম রে বাবা। এই 2 দিন কাজ করেই আমি বুঝেছি কত কষ্ট কাজ করতে। আমিও বুঝেছি মা, ওর অনেক কষ্ট হয়েছে। আমরা তো শুধু ওর রূপটাই দেখেছিলাম। ওর রূপের জন্য আমরা তো ওকে পছন্দ করিনি, কিন্তু মা, ওর মনটা অনেক ভালো মা। টোনা আর মিনুর কথাগুলো টুনি আড়াল থেকে শোনে আর তাদের সামনে চলে আসে। আমি এটাই চেয়েছিলাম মা, আপনারা যেন আপনাদের নিজেদের ভুল বুঝতে পারেন, তাই আপনাদের দিয়ে কাজ করিয়েছি। আমাকে আপনারা ক্ষমা করে দিন। না বৌমা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। অন্যায় তো আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও মা। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো। এখন থেকে তোমার সব কাজেই আমি সাহায্য করব। তুমি শুধু আমাকে মাফ করে দাও বৌমা। আমাকেও মাফ করে দাও টুনি, আমারও ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আবার নতুন চাকরি খুঁজবো। তোমার পাশাপাশি আমিও রোজগার করব। তবেই তো আমরা সবাই অনেক ভালো থাকবো, বলো? আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু তোমাদের ভুল বোঝার অপেক্ষায় ছিলাম। এরপর থেকে তারা 3জন মিলে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।